2 ঘন্টার ব্যবধানে 2 প্রজ্ঞাপন জারি। রেড জোনে 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি চূড়ান্ত ঘোষণা। শততম দিনে করোনায় মৃত্যু 38, শনাক্ত 3099 জনের, সংক্রমণ রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। সিলেটে বাবা মায়ের পাশে শায়িত হলেন কামরান, মেনে নেয়া কষ্টের বললেন প্রধানমন্ত্রী। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। জানাচ্ছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। 2 ঘন্টার ব্যবধানে সাধারণ ছুটির ঘোষণা পরিবর্তন করল মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইয়েলো নয়, শুধু রেড জোনে কাল থেকে 30 জুন পর্যন্ত ছুটি। তবে করোনার উচ্চ ঝুঁকি এলাকায় চলবে গণপরিবহন, খোলা থাকবে মার্কেট। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে রেড জোন নিয়ে এখনও সুস্পষ্ট তথ্য দেয়া হয়নি বলে জানিয়েছে তারা। 1 জুন রাজধানীসহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই তালিকা তৈরি করবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু 15 দিন পরও সে তালিকা পায়নি সিটি কর্পোরেশন ও অন্য জেলা প্রশাসন। অথচ 16 থেকে 30 জুন পর্যন্ত রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ইয়েলো জোনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, এখনও রেড জোনের তালিকা পাননি। তালিকা পাওয়ার পর লকডাউন করতে কমপক্ষে 2 দিন লাগবে বলেও জানান তিনি। আমাদেরকে দেওয়ার পরে মিনিমাম 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা এলাকাতে লকডাউন করতে পারবো, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কিন্তু আমাদেরকে আগে জানাতে হবে যে কোন এলাকাগুলোতে করা হচ্ছে সুনির্দিষ্টভাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, রেড জোনের বিষয়ে নির্দেশনা তৈরি করা হচ্ছে, ইয়েলো জোনের বিষয়ে কোনো তথ্য নেই। যেখানে আমরা রেড জোন ঘোষণা করছি, যেরকম পূর্ব রাজাবাজার সহ এরকম, সেখানে সাধারণ ছুটির আওতায় থাকবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, পূর্ব রাজাবাজারের লকডাউনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারা দেশে জোন ভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজারবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত জায়গায় আরো নতুন করে লকডাউন করা দরকার সেটাকে চিহ্নিত করা হয়েছে। এখন অনেকগুলো ওয়ার্ডকে এর আওতাভুক্ত করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে জোন ভিত্তিক লকডাউনে সুফল পাওয়া যাবে বলে দাবি তার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে কয়েক দফায় ছুটি বাড়িয়ে আজকের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সম্প্রচার হচ্ছে। এর আগে গত 1 জুন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য সীমিত আকারে খোলা রাখতে পারবে। তবে অসুস্থ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সন্তান সম্ভাবনা নারী ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। লকডাউন নিয়ে এখনও ধোঁয়াশায় প্রশাসন ও নগরবাসী। রেড জোন ঘোষণা দেয়া হলেও লকডাউনের বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে কোনো তথ্য নেই। তবে উত্তর ঢাকার মেয়র জানালেন, ম্যাপ করে দিলেই লকডাউন প্রক্রিয়া শুরু করা হবে। প্রশাসন বলছে, সব ধরনের প্রস্তুতি আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসলেই বাস্তবায়ন। করোনা সংক্রমণ ঠেকাতে দক্ষিণ ঢাকার 28, উত্তরের 17 এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সই করা কার্যবিবরণী থেকে পাওয়া যায় এ তথ্য। রাজধানীর বাসাবো এলাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন তালিকায় স্থান পেয়েছে, কিন্তু লকডাউন নিয়ে এখনও সংশয়ে বাসিন্দারা। যে কোম্পানিতে চাকরি করি, এখন যদি ম্যানেজমেন্ট যদি বলে যে খোলা রাখতে হবে, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে চাকরি বাঁচাতে হলে আসতে হবে। প্রতিষ্ঠান যদি খোলা রাখে আর আমাদের যদি এরকম লকডাউনের মধ্যে পড়ে,
তাহলে তো আমাদের প্রতিষ্ঠান আইতে বাধ্য হইতে হইবে। সরকার সুনির্দিষ্ট করেই বলুক যে লকডাউন এরিয়াকে ছুটি ঘোষণা করা হবে। যদি এই রুটটা লকডাউন দিয়ে দেয় তাহলে আমাদেরই খুব কষ্ট হবে। মনে করেন দোকানপাট বন্ধ থাকে, আমাদের চলাফেরা খাওয়া দাওয়া ফ্যামিলি নিয়ে খুব কষ্ট হবে। লকডাউনের জন্য ওয়ার্ড ভিত্তিক ম্যাপ চায় উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটির কর্মকর্তা লকডাউনের বিষয়ে কিছুই জানেন না। যত তাড়াতাড়ি আমাদেরকে ম্যাপিং করে দিতে হবে, কারণ আমাকে বলা হচ্ছে যে মোহাম্মদপুর কিন্তু 5টি ওয়ার্ড মিলে কিন্তু মোহাম্মদপুর, 6 মিরপুর, উত্তরা, এটা হিউজ একটি ওয়ার্ড কিন্তু এখানে। সুতরাং আমরা চাচ্ছি যত কনফাইন করে দেওয়া যাবে তত আমাদের ম্যানেজ করতে সুবিধা হবে, কারণ এখানে জীবন এবং জীবিকাকে নিয়ে আমাদের কোভিডকে ম্যানেজমেন্ট করতে হবে। কোনো মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত পাইনি আমরা, বোগাস কথা হচ্ছে। আচ্ছা, মানে আপনাদের কাছে এরকম কোনো কিছু আসে না? না, কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। ডিজিএল আমাদের সিভিলকে লেখে, ডিজিএল তো হুইজি ডিজিএল আমার সিভিল অফিসারকে বলতে পারে লকডাউন করতে, তার সে অথরিটি আছে। এদিকে পুলিশ বলছে সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা পেলেই রেড জোন লকডাউন করা হবে। এখন পর্যন্ত যে নির্দেশনা পেয়েছে সেটা হচ্ছে যে প্রস্তুতি নেওয়া। আমরা প্রস্তুতি পর্বে আছি যাতে নির্দেশনা পাওয়ার সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য যে সকল স্টেক হোল্ডার, সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের সহযোগিতায় আমরা যাতে সম্মিলিতভাবে এই লকডাউন সিচুয়েশনটাকে 100% কার্যকর করতে পারি। করোনায় মোট আক্রান্তের 46% বেশি ঢাকা সিটির বাসিন্দা। যেসব এলাকায় প্রতি 1 লাখ জনসংখ্যায় 14 দিনে 60 জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার রাত 12টা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে লকডাউন। চলছে কার্যকরের প্রস্তুতি। সিটি কর্পোরেশন ও পুলিশের তত্ত্বাবধানে সেখানে তৈরি করা হচ্ছে সাহায্য প্রার্থী ও স্বেচ্ছাসেবকদের তালিকা। পর্যায়ক্রমে বাকি 9টি এলাকায় কার্যকর করা হবে লকডাউন। রাস্তায় মাইক হাতে সিটি মেয়র জানাচ্ছেন লকডাউনে কি করা যাবে আর কি যাবে না। 10 নম্বর ওয়ার্ডে চলছে নানা প্রস্তুতি। তারপরও আতঙ্কে নিম্ন আয়ের মানুষ, দিন এনে দিনে খায় যারা, কিভাবে চলবে সব সেই প্রশ্ন মাথায়। আমাদের ভাত চল ডাল এগুলি কে দিবে? আমরা তো নিরীহ ফ্যামিলি। এই তো 10 নম্বর ওয়ার্ডে এখন আমরা কিচ্ছু পাই নাই। সরকার তো দিতেছে, এগুলি যাচ্ছে কোথায়? আমরা একজন কাজ করি, 5 জন খবর নেই আমাদের। আমরা কি করে থাকবো, কি করবো? এটা কি সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করছে, কি করছে এটা জানি না। আমরা এখানে বাড়িই থাকি। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে নিম্ন আয়ের মানুষের তালিকা করা হয়েছে। খোলা হচ্ছে 5টি হটলাইন, যে কেউ চাইলে কল করে নিতে পারবেন সেবা। ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পৌঁছে দেওয়া হবে ঘরে নির্ধারিত মূল্যে। জরুরি সেবায় প্রস্তুত অ্যাম্বুলেন্সও। যাদের প্রয়োজন হবে 21 দিন লকডাউনের মধ্যে, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে। আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে, সরাসরি যোগাযোগ করতে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে সরাসরি। রেড জোনের বাসিন্দারা থাকবেন সাধারণ ছুটির আওতায়। কোনো প্রতিষ্ঠান এসব কর্মীদের চাকরি নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চাকরি হারানোর এবং বেতন না পাওয়ার কোনো শঙ্কা থাকবে না। এবং আমরা যে সমস্ত ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন ওনাদেরকেও আমরা প্রতিষ্ঠান নামগুলো সংগ্রহ করব এবং ওনাদেরকে আমরা জানিয়ে দিব এটা সাধারণ ছুটির আওতায়, যেহেতু সরকার এটা ঘোষণা করেছেন, ওনারও সাধারণ ছুটির আওতায় থাকবেন। শনিবার করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভায় চট্টগ্রাম নগরীর 10টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনা শনাক্তের 100তম দিনে মৃত্যু হয়েছে 38 জনের। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1209 জনে। আর 15,038 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3099 জন। সোমবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় বেড়েছে সুস্থতার হার। সারা দেশে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 38 জন। এর মধ্যে 32 জন পুরুষ আর 6 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 25 জন, বাকি 11 জন বাড়িতে। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 11 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 2 জন। সারা দেশে আরও 3099 জনের করোনা শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা 90,619 জন। শনাক্তের হার 20.61%।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন, যা মোট শনাক্তের 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। দেশে করোনা সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে সব কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি নিজে সচেতন থেকে অন্যদের সংক্রমিত করা থেকে দূরে রাখারও পরামর্শ দেওয়া হয়। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস বাংলাদেশে এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত চলতে থাকবে সংক্রমণ, তবে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশে ১০০তম দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯০,৬১৯ জন, মারা গেছেন ১,২০৯ জন। ৮ মার্চ বাংলাদেশে শনাক্তের পর থেকে প্রথম ৫০ দিন বেশ ধীরগতিতে এগিয়েছে করোনা। ৫০তম দিনে আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪১৬ জন। পরবর্তী ৩০ দিনে অর্থাৎ ৮০তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৬,৭৫১ জনে। কিন্তু এর পর থেকেই ভয়াবহ রূপ নেয় করোনা। গেল ২০ দিন অর্থাৎ ৮১ থেকে ১০০তম দিন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩,৮৬৮ জন, যা প্রথম ৮০ দিনের তুলনায় ১.৪৭ গুণ বেশি। মৃত্যুর সংখ্যাও এগিয়েছে একই গতিতে। প্রথম ৫০ দিনে যেখানে মারা গেছেন ১৪৫ জন মানুষ, সেখানে পরবর্তী ৩০ দিন অর্থাৎ ৮০তম দিন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২২ জন। আর পরবর্তী ২০ দিন অর্থাৎ ৮১ থেকে ১০০তম দিনের মধ্যে মারা গেছেন ৬৮৭ জন, যা প্রথম ৮০ দিনের তুলনায় ১.৩২ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন ৮১তম দিন থেকেই বাংলাদেশের সর্বোচ্চ পিকে অবস্থান করছে করোনা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত চলতে পারে এই সংক্রমণ। এটাই একটা পিক। সংক্রমণের হার যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাকেই আমরা বলছি লকডাউন। এইভাবে একটা পদ্ধতিতে আমরা আমাদের এখনকার এই সংক্রমণের হারটাকে আমরা অনেক কমায় রাখতে পারি, এবং যতদিন না আমরা ভ্যাকসিন পাচ্ছি। প্রথম ধাপে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বেড়েছে করোনা সংক্রমণ। তাই সংক্রমণ কমাতে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রশাসনকে আরও কঠোর হবার পরামর্শও দিলেন তারা। রেড জোনে মানে সংক্রমণের হার বেশি, আমাদের রেড জোন তুলনামূলক কম, ইয়েলো আরও কম, অল্প সেখানে গ্রিন জোন। সেখানে কিন্তু জোন ভাগ করে গভর্নমেন্ট কিন্তু লকডাউন দিচ্ছে, কিন্তু এটা শুধু তো কাগজে কলমে দিলেই তো হবে না। সর্বোপরি প্রশাসন, জনগণ সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে যদি এটা কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তো লকডাউন সাকসেসফুল না হলে তো আমরা সংক্রমণের হার কমাতে পারবো না। আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, আগামী আগস্টের আগে করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়ার সম্ভাবনা কম। সে পর্যন্ত সচেতনতাই প্রতিরোধের একমাত্র উপায়। প্রায় ১৩৫টা ভ্যাকসিনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে। তার মধ্যে 7টা ভ্যাকসিন খুব ভালো করছে এখন পর্যন্ত। সারা পৃথিবীতে ভ্যাকসিনেশন, সকল মানুষকে ভ্যাকসিনেশন করা একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। সংক্রমণের ১০০তম দিনে এসে বিশ্বে বাংলাদেশের অবস্থান 18তম, আর এশিয়া মহাদেশের ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ৬ষ্ঠ অবস্থানে। সংক্রমণের দিক থেকে ইতিমধ্যে চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষ এখন এক ধরনের প্রস্তুতির মধ্যে আছে কোন কোন এলাকায় লকডাউন করা হবে, এবং লকডাউনটা যেটি বিশেষজ্ঞরাও বলছেন যে পুরোপুরি সফল করতে মানুষের অংশগ্রহণ, তারা যতটা এটাকে সফল করতে পারবে রোগটা নিয়ন্ত্রণ করা তত সহজ হবে। কারণ মানুষের মাধ্যমেই যেহেতু কোভিড-19 রোগটা ছড়ায়, করোনা ভাইরাস ছড়ায়, ফলে এর পরিবহন যেহেতু মানুষের মাধ্যমে হয়, মানুষ যদি সচেতন থাকে তাহলে একজন থেকে আরেকজনে ছড়াতে না পারলে কিন্তু রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সে ছড়িয়ে পড়তে পারবে না। এ নিয়ে কথা বলতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক বেনজির আহমেদ। স্বাগত অধ্যাপক বেনজির আহমেদ। যেটি আমরা দেখছিলাম যে এখন সরকার কতগুলো জোন ভাগ করে মানুষকে সেখানে বন্দি রেখে রোগটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে। এখনকার এই চেষ্টাটি সফল করতে হলে কি করণীয় আছে মনে করেন?
সফল করতে হলে এখানে দুটো কাজ করতে হবে। একটা হলো যে যেগুলো হটস্পট সেগুলোকে কোল্ড করতে হবে, আর যেটা গ্রিন জোন সেটাকে রক্ষা করতে হবে। অর্থাৎ এখানে হওয়া উচিত ছিল লাল সবুজ করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম। ফলে যেগুলো লাল বা হলুদ এলাকা সেখানে যে হটস্পট গুলো আছে সেই হটস্পটে কিছু আক্রান্ত রোগী আছে যারা অন্যের কাছে রোগটা ছড়াতে পারে, তাহলে তাদেরকে আইসোলেশন করতে হবে খুব ভালোভাবে, এবং এই লোকগুলো যাদের সংস্পর্শে আসছে তাদেরকে ট্রেস করতে হবে, তাদের টেস্ট করতে হবে, তাদের ট্রিট করতে হবে। এইটা যদি আমরা একসাথে এরকম যদি দেশের 500টা হটস্পটে করি, এখানে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল নিয়োজিত করা উচিত ছিল, যার নেতৃত্বে একজন মধ্যম সারির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবেন এবং তার সাথে আরো 25, 20, 30, 40 জন সব মিলিয়ে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সবাই মিলে ওই এলাকাটা চষে বেড়াবে যে কোন বাড়িতে রোগী আছে, কোথায় সম্ভাব্য রোগী আছে, তাদের নিয়ে আসা, ওখানে একটা স্যাম্পল কালেকশন সেন্টার করা উচিত, সেগুলো বা স্যাম্পল গুলো কাছাকাছি কোনো টেস্ট সেন্টারে নিয়ে গিয়ে টেস্ট করা, এবং ওখানে একটা আইসোলেশন সেন্টার করা, কোয়ারেন্টাইন সেন্টার করা, ওখানে অ্যাম্বুলেন্স থাকা, ওখানে জনগণকে সম্পৃক্ত করা, তাদেরকে বোঝানো যে আগামী 14 দিন 28 দিন আমরা যদি এইভাবে কাজ করি তাহলে এই জায়গাটায় আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবো। পাশাপাশি এখান থেকে কেউ যেন সংক্রমণ নিয়ে অন্যখানে না যেতে পারে সেই জন্য এখানে চলাচলটা একটু সীমিত রাখতে হবে। একটা কথা আমি বলতে চাই যেটা খুবই ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যে এটা হলো লকডাউন। এখানে কিন্তু লকডাউনটা মুখ্য নয়, এখানে মুখ্য হলো যেখানে যে সংক্রমণটা আছে সেটা কমিয়ে আনা, এবং একইভাবে আমরা যদি 500 দল বা 1000টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল করতে পারি এবং তারা যদি একসাথে 500 বা 1000 হটস্পটে কাজ করে সারা দেশ জুড়ে, তাহলে আগামী 14, 28, 42 দিনের মধ্যে আমাদের সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটাকে কিন্তু নিম্ন করা যায়। পাশাপাশি তখন যদি আমরা সবুজ এলাকাগুলোকে সুরক্ষায় ব্যবস্থা নিই, যেমন একটা উপজেলা সেখানে রোগী নেই অথবা আগে রোগী ছিল এখন নেই বা কখনো রোগী হয়নি, এই উপজেলার বাইরে থেকে কেউ গেলে তাকে আমাদের কোয়ারেন্টাইনে 14 দিন রেখে তারপরে সে তার স্বাভাবিক কাজে ঢুকবে বা তার আত্মীয় বাড়িতে বেড়াতে এসছে বের হতে পারবে। এইটা যদি করা যায়, এখনো যে আমাদের 80% বা 70% এলাকা আছে যেখানে সংক্রমণ নেই অথবা পূর্বে ছিল অথবা সামান্য, সেই এলাকাগুলোকে রক্ষা করতে পারি। আমাদের যে এখনো 4 কোটি পরিবারের মধ্যে 99% পরিবার এখনো আক্রান্ত হয়নি সেটাকে রক্ষা করতে পারি। আমাদের যে 17 কোটি মানুষের মধ্যে এখনো 99.99% আক্রান্ত হয়নি তাদেরকে রক্ষা করতে পারি, এবং বাংলাদেশ তাহলে এভাবেই কম ক্ষতি করে আমাদের এই করোনাকে মোকাবেলা করতে পারবে। এবং অন্য দেশগুলো যেখানে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে তারা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারছে, আমরা এখনো পারিনি, আমরাও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু এখনো আমার মনে হচ্ছে আমরা ভুল ভাবে এগোচ্ছি। আমরা শুধু লকডাউনের কথা বলছি, আমরা এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিচ্ছি না। এমনকি এই যে এই পরিকল্পনার ঘোষণাটা, এটি কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে হওয়ার কথা ছিল, জনস্বাস্থ্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর মাধ্যমে হওয়ার কথা ছিল। ঠিক একইভাবে আমরা যদি স্থানীয়ভাবে দেখি রাজাবাজার, ওখানে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল বা বিশেষজ্ঞের উপস্থিতি নেই বললেই চলে। ওখানে মূলত ওয়ার্ড কাউন্সিলর, উনি কিন্তু চিকিৎসক নন, উনি কিন্তু একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নন, যার কাজ তাকে দিয়ে করতে হবে, এবং সেটা এখন আর সময় নেই। আমরা একেবারে প্রায় দেয়ালের পিঠ থেকে যাওয়ার অবস্থা। আমাদের এই অবস্থায় খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল তৈরি করে একসাথে যদি আমরা 500 বা 1000 জায়গায় এই কার্যক্রমটা করি, তাহলে আশা করি আমরা এই সমস্যা থেকে অনেকটাই সমাধান পেতে পারি। অধ্যাপক বেনজির আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। করোনা সংক্রমণ ভীতি উপেক্ষা করে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হন সাধারণ মানুষ। নিজ দলের নেতাকর্মী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অন্য দলের নেতারাও। গত রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণমানুষের এই নেতা। ঢাকা থেকে যখন বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটের বাসভবনে পৌঁছায়, তখন সেখানে পরিবারের সদস্য ও রাজনৈতিক সঙ্গী ছাড়াও
উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষ। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে করোনা সংক্রমণের ভয় তুচ্ছ করে ছুটে এসেছেন তারা। তৃণমূলের জনপ্রিয় ওই নেতা দীর্ঘ 10 বছর সিলেটের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনা দুঃসময়েও সিলেটবাসী পাশে পেয়েছেন এই নেতাকে। জননন্দিত নেতার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন সিলেটের মানুষ। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন ভিন্ন মত ও দলের রাজনৈতিক সহকর্মীরাও। উনি মানুষের নেতা, গরিব দুঃখী মানুষের নেতা। এই করোনা ভাইরাসের সময় প্রতিটি ঘরে ঘরে ত্রাণ নিয়ে পৌঁছে দিয়েছেন। নগরবাসীর অত্যন্ত প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব বদরউদ্দিন আহমদ কামরানের এই ধরনের দুঃসংবাদ পাওয়ার আমরা প্রস্তুত ছিলাম না। আমরা বিশ্বাস করেছিলাম কামরান ভাই ধীরে ধীরে সেরে উঠবেন এবং তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ আওয়ামী লীগ নেতারা। এমন মৃত্যু দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলছেন তারা। তো উদার মিষ্টভাষী লোক ছিলেন, তিনি যে এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা আমরা কল্পনা করতে পারিনি। তিনি নেতাকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আক্ষরিক অর্থেই তাকে আমরা জনতার কামরান হিসেবে অবহিত করতে পারি। আজ তিনি আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন। শুধু কামরান ভাই নয়, এইভাবে যারা আসলে চলে যান এই শূন্যতাগুলো পূরণ হবার নয়। দুপুর 12টায় মরদেহ পৌঁছায় তার নিজ বাড়িতে। এরপর 2 দফা জানাজা শেষে বাদজোহর নগরীর মানিকপীর কবরস্থানে বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত হন জননন্দিত এই রাজনীতিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় একের পর এক রাজনৈতিক সহযোগীর মৃত্যু অত্যন্ত কষ্টের। এরপরও অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। করোনা মহামারীতে স্থবির বিশ্ব। বাংলাদেশে মৃত হাজার ছাড়িয়েছে। 2 দিনের ব্যবধানে বিদায় নিয়েছেন আওয়ামী লীগের 3 কেন্দ্রীয় নেতা। শনিবার মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার রাতে মারা গেলেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের হারিয়ে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকেও আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন কাজ করেছি এবং সেও কিন্তু জীবনে বেঁচেছে বারবার। তারপর 2বার গ্রেনেড হামলা হয়েছে। একবার গ্রেনেড হামলা আমাদের ইব্রাহিম নামে একজন পার্টির অফিস সেক্রেটারি মারা গেল। কামরানরা একবার বেঁচে গেল। তার ওই বেঁচে যাওয়াটা ছিল খুব মিরাকেল। অথচ করোনা ভাইরাসে তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা অত্যন্ত কষ্টের। গতকাল আমাদের আরও 2 জন মারা গেলেন। এরকম চাই নাই, একের পর এক এই ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। একদিকে শোক ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। সোমবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের অগ্রযাত্রা থমকে গেছে, তবে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। করোনা ভাইরাস নামের অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনা সংকট মোকাবেলায় একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন SSF এর সদস্যরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর তালিকা। এখন পর্যন্ত প্রাণহানি হাজারের ওপরে। মৃত্যুর তালিকায় আছেন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, সাংসদ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী সহ মারা গেছেন অন্তত 12 বিশিষ্ট নাগরিক। এদের বেশিরভাগই 60 ঊর্ধ্ব।
দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ১৮ মার্চ। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈন উদ্দিন মারা যান ১৫ এপ্রিল। তিনি প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২৮ এপ্রিল মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছাড়াও ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন তিনি। মাস না ঘুরতেই ৩ মে মারা যান হেমাটোলজিস্ট অধ্যাপক মনিরুজ্জামান। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ হেমাটোলজিস্ট ছিলেন। ৭ মে মারা যান ফারিস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক এই অধ্যাপক কাজ করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংকেও। ১০ মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এই নেতা জামালপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য। ১৪ মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও ২১শে পদক পাওয়া এ শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে ছিল তার প্রত্যক্ষ অংশগ্রহণ। মে মাসের ২২ তারিখ মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংক ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক এবং চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি। মে মাসের ২৪ তারিখ মারা যান রাজনীতিবিদ মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি ও সমরিতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা তিনি। ২৬ মে মারা যান এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি হুমায়ুন কবির জুয়েল। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ছিলেন তিনি। ৩১ মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডাক্তার একেএম ফজলুল হকের মৃত্যু হয়। একই দিন করোনায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। ১৩ জন করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ৬ বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর পর তার করোনা শনাক্ত হয়। ১৫ জুন করোনা আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। ভোররাত ২:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত অধ্যাপক জাকির হোসেন। একটু জানতে চাই যে করোনা পরিস্থিতিটা এখন যে অবস্থায় আছে এবং সরকারের যে উদ্যোগ সেইটা কতটুকু এটা নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন? সরকারের তো অনেকগুলো উদ্যোগ আছে। একটা যেটা এপ্রিল থেকে মার্চ থেকেই চলছে যে প্রত্যেক দিনই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে টেস্ট করা হচ্ছে। তো ওইখানে যেটা সমস্যা আছে সেটা হলো যে আমি কিন্তু সারা দেশের কোভিড-১৯ যারা সংক্রমিত বা রোগগ্রস্ত তাদের সবাইকে কিন্তু আমি পাচ্ছি না। কারণ ওখানে অনেকে আছেন যারা উপসর্গবিহীন, তাদেরকে আমি পরীক্ষা করছি না। আর মৃদু উপসর্গ নিয়েছেন তাদের পরীক্ষা করছে না। তাহলে ওরা কিন্তু আমার এই জালের মধ্যে ধরা পড়ছেন। তাহলে আমি সামগ্রিক পরিস্থিতি আমি জানতে পারছি না দেশের আসলে কতজন মানুষ আসলে রোগগ্রস্ত বা সংক্রমিত বা সংক্রমণ করতে পারেন।
ওই ছবিটা শুধু পাওয়া যাবে যদি আমি দৈব চয়নের মাধ্যমে বিভিন্ন এলাকাতে জরিপ করি। সেটা হচ্ছে না, হচ্ছে যে যারা অলরেডি রোগগ্রস্ত হয়ে গেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন তাদের, এবং যদি কেউ শখ করে বা প্রয়োজন মনে করে লাইন দিয়ে পরীক্ষা করেন নিজেদেরকে, আমি তাদেরকে পাচ্ছি। তো আমি কিন্তু তাহলে মূল যাদের নিয়ে কাজ করব নিয়ন্ত্রণের আওতার মধ্যে আনবো তাদেরকে পাচ্ছি না, এক। দ্বিতীয় কথা হল যে পরীক্ষাটা করা হচ্ছে, এই পরীক্ষাতে কিন্তু 100 জন রোগীর মধ্যে আমি 67 জন রোগীকে আমি পাবো, বাকি 23 জনকে ধরতে পারবো না। এটা হলো আমার আরেকটা সমস্যা আছে। এখন এই যে এই লকডাউন করা হচ্ছে বা আইসোলেশন কথা বলা হয়েছে, 6 ফিট, যদিও 3 ফিট বলা হয়েছে আগে, আসলে 6 ফিট দূরে থাকবেন, মাস্ক পরবেন। এই ক্ষেত্রে কিন্তু জনগণের যে সম্পৃক্ততা, জনগণ যে এটাকে গুরুত্ব দেবেন, সেই গুরুত্ব কিন্তু জনগণ দিচ্ছেন না। অনেক জায়গায় আমরা দেখতে পাই নাকের নিচে মাস্ক পরা বা গলার মধ্যে ঝুলে আছে মাস্ক, এবং যখনই কথা বলছেন হয়তো মাস্ক নামিয়ে ফেলছেন। অনেক শিক্ষিত লোককে আমি এটা দেখতে পাচ্ছি। তো জনগণের অংশটা, যেটা জনগণের দায়িত্ব, সেটা যদি ওনার ঠিকমতো পালন না করেন, সরকার যতই চেষ্টা করুক, এটা কিন্তু একটা সামঞ্জস্য তৈরি হচ্ছে না। আমি একদিকে সমস্ত রোগী পাচ্ছি না, আর এদিকে যারা যারা এই নিয়ন্ত্রণের মধ্যে সম্পৃক্ত হবেন তারা হচ্ছেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে আমাদের যে রোগাক্রান্ত এবং সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, দিন দিন বাড়ছে, কিন্তু সেটাও কিন্তু আমি আগে বললাম যে সেটা পুরো চিত্রটা আমি পাচ্ছি। এখন যেটা লকডাউন করা হচ্ছে, এই লকডাউনের হলো যে যেখানে পরীক্ষা বেশি হচ্ছে, যেখানে মানুষ আগ্রহী হয়ে পরীক্ষা করাচ্ছেন, যেখানে ঘনবসতি আছে, যেখানে ল্যাবরেটরি বেশি আছে, যেখানে আপনার নমুনা সংগ্রহের বুথ বেশি আছে, সেখানে আপনি বেশি পজিটিভ পাবেন, শুধু সংখ্যার কারণ। তো এইটা কিন্তু একটা দৈব চয়নের মাধ্যমে হচ্ছে না। তাহলে এই জিনিসটাকে আমার খেয়াল রাখতে হবে যে আসলে যারা সংক্রমিত হয়েছে কিন্তু উপসর্গবিহীন, যারা বেশি সংক্রমণ করে, তাদেরকে কিন্তু আমি পাচ্ছি না। একটা নির্দিষ্ট এলাকায় কতটা মানুষ এই ধরনের আছে যারা সংক্রমণযোগ্য, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে না, ওরাই বেশি সংক্রমণ করবে। ওই চিত্র যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার এই সবুজ, লাল এবং হলুদ যে জোনিংটা, এটা কিন্তু আমার পরিপূর্ণ হচ্ছে না। এগুলো আমাকে যখন নিয়ন্ত্রণ কাজে আমি নামবো, আমাকে কিন্তু এগুলো বুঝতে হবে যে আমি কোন পরিস্থিতিতে, কোন লেভেলে দাঁড়িয়ে আমি কাজগুলো করছি। সেক্ষেত্রে মানে মানুষের অংশগ্রহণ অবশ্যই খুবই জরুরি। আমরা বিশ্বের অন্যান্য দেশে যেখানে আমরা লকডাউনের মাধ্যমে সফল হতে দেখেছি, সেইগুলির যতটুকু আমরা চিত্র আমরা দেখেছি, সেখানে কিন্তু মানুষ ঘর বাড়ি থেকে একেবারেই বের হয়নি। বাংলাদেশের বাস্তবতা আমরা ঠিক সেরকম দেখছি না। না, বাংলাদেশে কিছু মানুষ আছে আমি জানি, যারা একটু শিক্ষিত, যারা একটু বিত্তশালী, যারা পৃথিবীর অন্যান্য জায়গার খবর রাখেন এবং সম্পৃক্ত, যারা সংস্পর্শে আসেন অন্যদের, তারা কিন্তু খুব সাবধানী। তারা কিন্তু, আমি জানি গত 3 মাস ধরে আমরা অনেকে কিন্তু খুব প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছি না। আমি গত 3 মাসে মাত্র 2 দিন বেরিয়েছি, এবং অনেকেই এরকম আছেন যারা খুব একটা বেরোন না। কিন্তু আবার এরকম আছে যে যাদেরকে জীবন জীবিকার কারণে বের হতেই হয়। এখন বের হতে গেলে তারা যে ওই যে দূরত্বটা পালন করা, বা এই মাস্কটা ব্যবহার করা, বা সাবান দিয়ে হাত ধোয়া, এই নিয়মগুলো তারা ঠিকমতো পালন করছেন না। এইটা একটু পালন করতে হবে। জনগণের মধ্যে কিন্তু আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে হবে, যাতে করে বুঝতে পারে জনগণ যে কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য ভালো না। অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ক্রিকেটাররা কেমন আছেন, কিভাবে মাঠে ফেরা যাবে, এমন বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা সেরেছে কোয়াব। বর্তমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ অথবা শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন মানছেন ক্রিকেটাররা। সরকার ও বিসিবির সবুজ সংকেত দিলে মাঠে ফিরতে প্রস্তুত তামিম মুশফিকরা। অনুশীলন শুরু কিংবা শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। মাঠে ক্রিকেট ফেরাতে দৃশ্যমান কোনো কাজ করা যাচ্ছে না। সংক্রমণের হার নিম্ন গতিতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাই তো ক্রিকেটার সংগঠকদের দিন পার করতে হচ্ছে অনিশ্চয়তায়। সীমাবদ্ধ থাকতে হচ্ছে অনলাইন মিটিং, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনায়। শ্রীলঙ্কা সফর ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটারদের মনোভাব জানতে আলোচনা সেরেছে কোয়াব। যেহেতু অনুশীলন শুরু করা যায়নি, সেজন্য শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশা দেখছেন না ক্রিকেটার কোয়াবের সদস্যরা। তারপরেও সরকার ও বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হলে যেতে প্রস্তুত তামিম মুশফিকরা।
আমাদেরকে দেখতে হবে যে আগে কিন্তু আমাদের খেলোয়াড় সহ ম্যাচ সংশ্লিষ্ট যারা আছেন সকলের জীবন কিন্তু বাঁচানো অত্যন্ত প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে আমরা আরও কিছুদিন পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাবো। ঈদের আগে প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়েছে অনেক। সিনিয়ররা বারবার বলেছেন ডিপিএল শুরু করার কথা। একা একা অনুশীলনের অনুমতি মিললেও প্রিমিয়ার লিগ নিয়ে কোনো কিছুই করা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদেরও আক্ষেপ নেই। কিছুদিন পর ব্যবস্থা নিতে চায় কোয়াব। অনুশীলনের জন্যও কিন্তু আমরা এখন পর্যন্ত মাঠে নামতে পারছি না, যেরকম পরিবেশ এবং মানসিকভাবেও কিন্তু আমরা আসলে এখন ওই পর্যায়ে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরিচালিত হব। বিসিবি পর্যবেক্ষণে রেখেছে করোনা পরিস্থিতি। শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে না, যদিও সিরিজের খুব একটা আশা দেখছেন না কর্তারা। কেউ যেন এফেক্টেড না সেটা নিয়ে আমাদের মেইন বিষয় আর কি। সফর নিয়ে তো এখনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু মনে করেন সত্য কথা বলতে কি সম্ভাবনা খুবই কম। শ্রীলঙ্কাতে জুলাই আগস্টে 3 টেস্ট খেলার কথা বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রত্যেকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জমি না থাকলেও রাস্তার পাশে গাছ লাগানোর জন্য বলেছেন তিনি। আষাঢ়ের প্রথম দিনে বিকেলে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে দেশের মানুষকে বেঁচে থাকতে হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হলে সারা বাংলাদেশে বনায়ন করতে হবে। উপকূলকে সবুজ বেষ্টনীতে গড়ে তুলতে গাছ লাগাতে হবে, রক্ষা করতে হবে সুন্দরবনকে। প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সন্তানের মতো লালন পালনও করতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশের কৃষি ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও যান্ত্রিক করতে এবার বাজেটে কৃষির জন্য 22% বরাদ্দ রাখা হয়েছে। মাত্র 4% সুদে কৃষকের ঋণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে নানা দুঃসংবাদের পাশাপাশি লকডাউনের ফলে প্রকৃতি আপন রূপে ফিরছে, সবুজে ভরে উঠছে পরিবেশ। পয়লা আষাঢ়, আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি, আবার নিজেরা লাভবান হই। কারণ এই গাছ বিক্রির টাকাটা আপনাদের সংসারে অনেক উপযোগী হবে। তা আমি সবাইকে এই আহ্বান করব যে আসুন এই মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণ গ্রহীতা কিস্তি পরিশোধ করতে না পারলেও তাকে খেলাপি ঘোষণা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, 1 জানুয়ারি থেকে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক যতগুলো কিস্তি দিতে পারবেন না, পরে ততগুলো কিস্তি বৃদ্ধি পাবে। এজন্য গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে কেউ কিস্তি পরিশোধ করলে তার শ্রেণীমান পরিবর্তন করা যাবে। এর আগে জারি করা প্রজ্ঞাপনে 30 জুন পর্যন্ত গ্রাহক কিস্তি দিতে না পারলে খেলাপি ঘোষণা করা যাবে না বলে প্রজ্ঞাপন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু করোনা সংকটে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না হওয়ায় বাড়ানো হয়েছে সময়সীমা।